হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসিই একাডেমি। আজকে আমাদের আলোচ্য বিষয় ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হলো ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটি কী কী আছে? 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে আমাদের ভারতবর্ষে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যাজ এ সাধারণ মানুষ আমাদের ডিউটিগুলো জানা উচিত, এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। এবং তার সাথে অবশ্যই ফান্ডামেন্টাল ডিউটি কীভাবে আমাদের দেশে অ্যাড হয়েছিল এবং আর যা যা ইনফরমেশান তোমাদের পরীক্ষাতে আসে সেটাও আমরা আলোচনা করব, ডিসকাশন করব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের চ্যাপ্টার। দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে যদি বলতে হয়, প্রথম যেটা বলতে হবে, ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু আমাদের সংবিধানে ছিল না। আমাদের সংবিধান তোমরা সবাই জানো এনফোর্স হয়েছে 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950 আমাদের দেশের সংবিধান কিন্তু এনফোর্স হয়েছে। যখন আমাদের দেশে সংবিধান এনফোর্স হয়েছে তখন আমাদের দেশের টোটাল পার্টস, যদি আমি বলি পার্টস, অর্থাৎ সংবিধানের কটা পার্ট ছিল সেটা কিন্তু ছিল 22টা, তাই তো? পার্ট 4A বলে কোনো পার্ট কিন্তু আমাদের সংবিধানে ছিল না। পার্ট 4A পরে অ্যাড হচ্ছে। কবে অ্যাড হচ্ছে যদি আমি দেখি, পার্ট 4 এর ভেতরে অবভিয়াসলি ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা আছে। আমরা পার্ট 1 পড়েছি, যেখানে আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির কথা বলেছি। আমরা পার্ট 2 পড়েছি, যেখানে আমরা সিটিজেনশিপের কথা পড়েছি। দেন আমরা পার্ট 3, সেখানে আমরা ফান্ডামেন্টাল রাইটসের কথা পড়েছি। পার্ট 4, সেখানে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা পড়েছি। এবং পার্ট 4A এটা কিন্তু পরে অ্যাড হচ্ছে। কবে অ্যাড হচ্ছে আমরা যদি দেখি, অ্যাডেড বাই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আমরা সবাই জানি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে এমার্জেন্সি সংগঠিত হয়েছিল 75 থেকে 77, 25 জুন 1975, সেই এমার্জেন্সি প্রোক্লেম করেন প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ। সেই এমার্জেন্সি চলাকালীনই কিন্তু এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে এত প্রভিশন চেঞ্জ হয়েছিল আমাদের সংবিধানে, এটাকে আমরা মিনি কনস্টিটিউশনও বলে থাকি। সেই মিনি কনস্টিটিউশন যখন পার্লামেন্টে পাস করানো হচ্ছে 76-এ, তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির যে পার্ট 4A সেটা কিন্তু আমাদের সংবিধানে অ্যাড হয়েছিল। এবং এই পার্ট 4A বা এন্টায়ার যে মিনি কনস্টিটিউশন, যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা যে কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল, এটা কিন্তু কংগ্রেসের একটা নিজস্ব কমিটি ছিল। সেই কমিটির নাম ছিল সারান সিং কমিটি। সারান সিং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু এন্টায়ার মিনি কনস্টিটিউশনটা আমাদের দেশে পাস হয়েছিল এবং 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের দেশে পাস হয়েছিল। তাহলে সারান সিং কমিটির রেকমেন্ডেশনটা আমাদেরকে দেখতে হচ্ছে। নেক্সট দেখো, যেটা বলা হচ্ছে কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটি আমরা কোথা থেকে নিয়েছি। ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্ট আমরা নিয়েছি ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন থেকে নিয়েছি। কারণ 76 সালে আমরা জানি তখনও কিন্তু সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট শাসন ছিল। কিন্তু অনেক সময় পরীক্ষার অপশানে দেয় বা অনেকে লেখে রাশিয়া। রাশিয়া প্রপার আনসার নয়, কারণ 76 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়নই দেশটার নাম ছিল। কিন্তু তুমি যদি বলো আজকের দিনে দেশটার নাম কি, আজকের দিনে দেশটার নাম কিন্তু রাশিয়া। তাহলে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে, এখন হয়েছে রাশিয়া। সেখান থেকে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্ট আমরা নিয়েছি। তোমরা জানো একটা কমিউনিস্ট কান্ট্রিতে যেখানে সেখানকার সাধারণ মানুষদের অনেক ডিউটি পালন করতে হয়, তাই সেইভাবে আমরা মনেও রাখতে পারি যে ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্ট আমরা সোভিয়েত ইউনিয়ন থেকে নিয়েছি। এবার যখন 76 সালে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হলো, আমি কি বললাম, পার্ট 4A, এবং এখানে একটাই আর্টিকেল আছে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো আর্টিকেল 51A। তাহলে ইনিশিয়ালি যখন প্রথম ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হচ্ছে, টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস ইনিশিয়ালি ছিল কটা? 10টা। তাহলে ইনিশিয়ালি যখন 76-এ 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, আজকের দিনে দাঁড়িয়ে টোটাল ফান্ডামেন্টাল ডিউটি আছে 11টা। অর্থাৎ আর একটা ফান্ডামেন্টাল ডিউটি এখানে অ্যাড করা হয়েছে। আর একটা ফান্ডামেন্টাল ডিউটি এখানে অ্যাড করা হয়েছে। যে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে, দেখো সেটা অর্থাৎ 11th ফান্ডামেন্টাল ডিউটি যেটা অ্যাড করা হয়েছে, সেটা অ্যাড করা হচ্ছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। অর্থাৎ আমাদের তখন দেশের প্রধানমন্ত্রী যখন বাজপেয়ীজি, অটল বিহারী বাজপেয়ী, সেই সময় তোমরা জানো মেনলি রাইট টু এডুকেশান আমাদের দেশে যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছিল, সেটা কিন্তু এই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং 86 অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমেই কিন্তু 11th ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে বাবা মায়ের একটা ফান্ডামেন্টাল ডিউটি তাদের বাচ্চাকে বেসিক এডুকেশন প্রোভাইড করা। যদি তাদের বাবা মা সেই এডুকেশন প্রোভাইড করতে না পারে,
ডিউ টু ইকোনমিক রিজন, অর্থাৎ অর্থনৈতিক কারণে যদি তাদের বাবা মা সেটা প্রোভাইড করতে না পারে, সেই ক্ষেত্রে অন দ্যাট সার্কামস্ট্যান্সেস কিন্তু কি হবে না, বাচ্চাকে গভর্নমেন্ট কিন্তু তাকে ফ্রিতে এডুকেশন দেবে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে। এইটার কথা ফান্ডামেন্টাল ডিউটি 11 ফান্ডামেন্টাল ডিউটিতে বলা আছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কটা ফান্ডামেন্টাল ডিউটি? 11টা। ইনিশিয়ালি কটা ছিল? 10টা। তাহলে এখান থেকে যে ইনফরমেশনগুলো আমরা পেতে পারি সেটা হলো ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া? ইউএসএসআর থেকে নেওয়া। ভারতবর্ষে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছে কবে? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। কত সাল, কোন অ্যামেন্ডমেন্ট? সেই সময় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার কি ছিল আমরা জানি, শ্রীমতী ইন্দিরা গান্ধী। সেটা আমি তোমাদেরকে বলেইছি, ইন্দিরা গান্ধীর সময় এটা অ্যাড করা হয়েছে। এটাও দিতে পারে পরীক্ষাতে যে ফান্ডামেন্টাল ডিউটি যখন অ্যাড করা হচ্ছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিল? শ্রীমতী ইন্দিরা গান্ধী। প্রশ্ন আসতে পারে এই যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ফান্ডামেন্টাল ডিউটি যেটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছিল সেটা কোন কমিটির রেকমেন্ডেশন অ্যাড হয়েছিল? উত্তর হবে শরণ সিং কমিটি। এবং কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে যদি জিজ্ঞেস করা হয়, আনসার হবে 11টা। 10টা পরে 11 নম্বরটা অ্যাড হচ্ছে কবে? 2002 সালে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কি ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হচ্ছে আমি সেটাও বললাম। ফান্ডামেন্টাল ডিউটির কথা কোন পার্টে বলা আছে এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। নতুন পার্ট অ্যাড হচ্ছে পার্ট 4-এ। অনেক সময় এইভাবেও ঘুরিয়ে দেয় যে পার্ট 4-এ ওয়াজ অ্যাডেড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? আনসার করবো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আবার দিতে পারে আর্টিকেল 51A ওয়াজ অ্যাডেড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? সেক্ষেত্রেও আমরা আনসার করবো 42nd অ্যামেন্ডমেন্ট, কারণ 51A পার্ট 4-এ। আমাদের সংবিধানের দুটো এমন পার্ট আছে যেখানে কিন্তু যেখানে একটাই আর্টিকেল আছে। তার মধ্যে একটা হলো পার্ট 4A আর একটা হলো পার্ট 20। এই পার্ট 4 এর ভেতরে একটাই আর্টিকেল আছে, আমরা একটু আগে ডিসকাস করলাম, সেটা হলো আর্টিকেল 51A। আর একটা হলো পার্ট 20 যার ভেতরে একটাই আর্টিকেল আছে, সেটা হলো আর্টিকেল 368। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারে পার্লামেন্ট। এই দুটো পার্ট এমন আছে যেখানে কিন্তু একটা করে আর্টিকেল রয়েছে। তাহলে এই জায়গাটা আমরা ডিসকাস করে নিলাম। প্রথম ফান্ডামেন্টাল ডিউটির যে বেসিক ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আমরা যে 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে সেটা 1 বাই 1 পড়ে নেব, কারণ অনেক সময় পরীক্ষাতে এই ফান্ডামেন্টাল ডিউটি থেকে প্রশ্ন আসে যে এই কথাটা কোথায় লেখা আছে বা কোন পার্টের ভেতরে আছে। শুধু এইটুকুনি তোমরা মাথায় রাখবে, ফান্ডামেন্টাল ডিউটি রিলেটেড পার্ট একটাই, আর্টিকেলও একটাই। ঠিক আছে, এখানে কিন্তু মাল্টিপল অনেকগুলো ডিউটি থাকতে পারে কিন্তু আর্টিকেল একটাই এখানে। ঠিক আছে, আমরা একটা একটা করে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো পড়ে নিই। দেখো, প্রথম যে ফান্ডামেন্টাল ডিউটিতে বলা হচ্ছে সেটা হলো অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন। তার মানে আমাদের দেশের সংবিধানকে মেনে চলতে হবে। অ্যাবাইড বাই মানে সংবিধান মেনে চলা। রেসপেক্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের দেশের যে জাতীয় তিরঙ্গা পতাকা সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। এবং ন্যাশনাল অ্যানথেম, আমাদের যে জাতীয় স্তোত্র জনগণ মন অধি, সেটাকেও আমরা প্রপারলি রেসপেক্ট করে চলবো। দেখো, এগুলো মানেটা কি? আমাদের দেশে সবাই যে সংবিধান জানে তা নয়, কিন্তু আমাদের দেশের সংবিধানে যেগুলো বলা আছে, যেমন ধরো ফর এক্সাম্পল একটা ইকুয়ালিটিকে প্রমোট করা, সেগুলো আমাদের করতে হবে। এই যে ভারতবর্ষে ধর্মে লড়াই লেগে থাকে, সেটা আমাদের বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু কোনো হিন্দু রাষ্ট্রও নয়, কোনো ইসলামিক স্টেটও নয়। আমাদের দেশ হলো এমন একটা দেশ যেখানে কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতাকে প্রমোট করি, যেখানে সরকারের কাছে সমস্ত ধর্ম কিন্তু ইকুয়াল, সমস্ত ধর্ম কিন্তু সমান, তাই তো? এবং প্রতিটা ধর্মকে কিন্তু ইকুয়াল রেসপেক্ট সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এই ব্যাপারগুলোকে নিয়ে আমাদের যে ঝামেলা, সেটাকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। কনস্টিটিউশনে বলা আছে আমাদের দেশে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির কথা বলা আছে, অর্থাৎ ভারতের অখণ্ডতার কথা বলা আছে। কিন্তু যদি আমরা বলি মণিপুর কো আজাদ কর দো, কাশ্মীর তেরি টুকরে হোঙ্গে, বা খালিস্তানি মুভমেন্ট জিন্দাবাদ, তাহলে তো আমরা ভারতকে ভেঙে দেওয়ার কথা বলছি। তাহলে আলটিমেট কনস্টিটিউশনকে মেনে চলা এটা কিন্তু মানুষের একটা কর্তব্যের মধ্যে পড়ে। হ্যাঁ, আমরা যদি এগুলো প্রপারলি না করি, সবসময় যে আমাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয় তা নয়। আমি বলছি না যে যারা বলছে তাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেট তুমি যদি আমাদের ভারতবর্ষে থাকো এবং ভারতে থেকে তুমি যদি ভারতের সংবিধান না মেনে চলো, তাহলে কিন্তু সেটা ঘোরতর অন্যায়ের মধ্যে পড়ছে। নেক্সট দেখো, ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করা। যেমন আমাদের দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেখানে কিন্তু আমরা জানি আমাদের দৈর্ঘ্য প্রস্থ যদি বলি, এই দৈর্ঘ্য সেটা কিন্তু 3 আর প্রস্থ 2, এই রেশিওতে কিন্তু তোমাকে ফ্ল্যাগ বানাতে হবে। ঠিক আছে, তুমি যদি এটা 30 করো, এটা 20, এটা যদি 300 হয় তাহলে এটা 200, এটা 3000 হলে এটা 2000, সাইজ যেমন হবে। তাহলে আমার বক্তব্যটা হলো প্রপারলি এইগুলো যদি আমরা মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে আমরা সম্মান দিতে পারবো না। তারপর ধরো আমাদের দেশে
যখন কোনো মানুষ মারা যায়, জাতীয় শোক ঘোষণা করা হয়, তখন ফ্ল্যাগকে হাফ মাস্ট করে রাখা হয়। তারপর ধরো বিভিন্ন সময়, এক সময় নিয়ম ছিল রাতে ফ্ল্যাগ তোলা যেত না, এখন বলা হচ্ছে যেখানে লাইট রয়েছে সেখানে ফ্ল্যাগ তোলা যেতে পারে, তবে মেনলি দিনেই আমরা ফ্ল্যাগ হোস্ট করি। এই যে ফ্ল্যাগ কোড 2002-তে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া এসেছিল, সেগুলোকে প্রপারলি মেনটেন করা, সেটা আমাদের মেনে চলতে হবে। জাতীয় সঙ্গীতকে আমাদের রেসপেক্ট দিতে হবে। জাতীয় সঙ্গীত যখন হয় তখন আমাদের উঠে দাঁড়াতে হয়, কেউ তোমাকে বলবে না যে তুমি উঠে দাঁড়াও, কিন্তু অ্যাজ এ সিটিজেন আমাদের এই দায়িত্বগুলো থাকে দেশের প্রতি, ঠিক আছে, এটা আমাদের করা দরকার। ইভেন আমরা দেখেছি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যাদের পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয়, তারা নিজের হাতটাকে তুলে নেয় জাতীয় সঙ্গীতের সময়। দিস ইজ দ্য রেসপেক্ট টু দ্য ন্যাশনাল অ্যান্থেম, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে। নেক্সট যেটা বলছে, টু চেরিশ অ্যান্ড দ্য ফলো দ্য নোবেল আইডিয়ালস হুইচ ইন্সপায়ার্ড আওয়ার ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। আমাদের দেশে যে লড়াই আমরা করেছি, ভারতের জাতীয় সংগ্রাম, ভারতের যে ন্যাশনাল মুভমেন্ট, যে লড়াইয়ের মাধ্যমে, দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি, সেই যে লড়াই, সেই লড়াইকে চেরিশ করতে হবে। এই যে আমরা বলি না বিভিন্ন মনীষীদের জন্মদিন, এখন সরকার বলছে মনীষীদের জন্মদিনে ছুটি দিতে চলবে না। মনীষীদের জন্মদিন মানে 2 অক্টোবর বলো, 23 জানুয়ারি বলো, 12 জানুয়ারি বলো, স্বামীজির জন্মদিন, নেতাজির জন্মদিন, গান্ধীজির জন্মদিন, সেই জন্মদিনগুলোকে স্কুল বন্ধ করলে চলবে না, বরং বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে এবং বাচ্চাদেরকে স্বামীজির কথা বলতে হবে, নেতাজির কথা বলতে হবে, সুভাষচন্দ্র বোসের কথা, গান্ধীজির কী কন্ট্রিবিউশন ছিল আমাদের দেশের প্রতি, সেগুলো বলতে হবে। এগুলো কিন্তু কোনো মিয়ারলি হলিডে হিসেবে আমরা পালন করব না, বরং আমরা যেমন ইতিহাসে যেমন আমরা আমাদের দেশের ন্যাশনাল স্ট্রাগল পড়াই বাচ্চাদেরকে, ঠিক সেইভাবে ন্যাশনাল স্ট্রাগলের সাথে যাতে বাচ্চাদেরকে আরও সেটা জানানো যায়, বিভিন্ন জাতীয় মানে দেশের ভালোবাসা সংক্রান্ত যে সমস্ত স্টোরি, সেগুলোকে যাতে আরও বেশি করে পড়ানো যায়, সেগুলোর কথা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে ন্যাশনাল স্ট্রাগল, সেটাকে আমরা চেরিশ করব, সেটাকে আমরা অবজার্ভ করব, যাতে আমরা জানতে পারি যে কী লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের দেশের স্বাধীনতা অর্জন করেছি, সেগুলো আমাদের জানা। বিভিন্ন মিউজিয়াম তৈরি করা, মিউজিয়ামে আমাদের যে সমস্ত যারা স্বাধীনতা আমাদের দেশে এনেছেন, তাদের যে সমস্ত জিনিসপত্র তারা ইউজ করেছেন, সেগুলোকে কনজার্ভ করা, লোকে দেখবে স্বামীজির চশমা বা নেতাজি যে লাঠিটা নিয়ে তিনি হাঁটতেন, তার মানে কি, এগুলো আমাদের যে স্বাধীনতার যে সময়টা, যে স্বাধীনতা ফ্রিডম স্ট্রাগলটা, সেটাকে চেরিশ করছি আমরা, সেগুলো আমাদের করা। নেক্সট দেখো বলছে, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভারিনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। আমি অলরেডি তোমাদেরকে বলছিলাম যে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দেশ কিন্তু একটা সার্বভৌম দেশ, আমাদের দেশ কিন্তু অন্য কোনো দেশের মাধ্যমে পরিচালিত হয় না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দেশে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আজকে শুধু ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটিকে প্রমোট করব বলে আমরা আমাদের দেশকে ফেডারেল না বলে আমরা আমাদের দেশকে বলছি ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত ইজ এন ইউনিয়ন অফ স্টেট, শুধুমাত্র ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটিকে প্রমোট করা হবে বলে, এটার কথা মাথায় রেখে কিন্তু আমাদেরকে চলতে হবে। তার সাথে বলা আছে, টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস ওয়েন কল্ড আপন টু ডু সো। দরকার হলে আমাদেরকে আমাদের দেশ সেবার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। হ্যাঁ, সবসময় দেশ সেবার জন্য ঝাঁপিয়ে পড়া মানে এটা নয় যে তুমি আর্মি জয়েন করে যাবে, নেভি জয়েন করে যাবে, তার জন্য ডেফিনেটলি একটা ফিজিক্যাল এবিলিটি লাগে, একটা মেন্টাল এবিলিটি লাগে, কিন্তু সেটা ছাড়াও তো দেশের মানুষের জন্য সেবা করা যায়। ঠিক আছে, আমরা স্বামীজি কিন্তু কখনো আর্মিতে জয়েন করেননি, ঠিক আছে, তারপরেও তিনি মানুষের জন্য সেবা করেছেন, তাহলে সেটা যতটা সম্ভব করা যায়। তুমি যদি গরিব মানুষদেরকে কিছু দান করো, তুমি যে উপার্জন করছো তার 10% তুমি যদি তাদেরকে দান করো, তাহলে তোমার খারাপ হবে না, ভালোই হবে। সেইগুলোর কথাই ফান্ডামেন্টাল। হ্যাঁ, আমি বলছি না যে দিস আর ডিউটিস আর ম্যান্ডেটারি, দিস ইজ নট ম্যান্ডেটারি, ঠিক আছে, এটা পালন না করলে কেউ তোমাকে কোর্টেও নিয়ে যাবে না, কিন্তু এটা অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ভারতীয় তোমার ফান্ডামেন্টাল ডিউটি, এটা মেনে চললে বেটার। নেক্সট যেটা বলছে, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, এটা আমি বললাম, সেইটার কথা এখানে বলা আছে, এই একই পয়েন্টটা রিপিট করে গেছে। নেক্সটে দেখো কি বলছে, টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস, এটাও রিপিটেড পয়েন্ট হয়ে গেছে, ছেড়ে দাও। নেক্সট পয়েন্টটা বলো, টু প্রমোট হারমোনি অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড। কমন ব্রাদারহুড মানে কি? কমন ব্রাদারহুডের কথা অলরেডি আমরা দেখেছি কোথায়, যখন আমরা প্রিএমবেলের ভেতরে একটা শব্দ ইউজ করেছি যেটার নাম হলো ফ্র্যাটারনিটি। কেন হঠাৎ করে আমরা এই কমন ব্রাদারহুডের কথা বলছি? এই কারণেই বলছি কারণ আমাদের মাথায় রাখতে হবে ভারতবর্ষ ইজ এ ল্যান্ড অফ ডাইভার্সিটি। আমরা বলি আমাদের দেশে 100 কিলোমিটার করে গেলে মানুষের ভাষা চেঞ্জ হয়, যদি ভাষা চেঞ্জ নাও হয় ভাষার যে ডায়ালেক্ট সেটা চেঞ্জ হয়ে যায়। মানুষের খাবারের বিভিন্ন রকম ভ্যারাইটি অফ ফুডস আমরা দেখতে পাই,
ভ্যারাইটি অফ ক্লথস আমরা দেখতে পাই, ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, ভ্যারাইটি অফ কাস্ট, ভ্যারাইটি অফ ক্রিড। অবভিয়াসলি আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলিন মহান। তাহলে আমার বক্তব্যটা হলো, তাহলে যদি বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন কালচারের মানুষ থাকে, তারপরেও কিন্তু উই বিলংস ফ্রম এ সেম ফ্র্যাটার্নিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের দেশে কেন ফ্র্যাটার্নিটিকে এত জোর দেওয়া হয়? কারণ আমাদের দেশের কিন্তু মিক্স কালচার, আমাদের দেশে বিভিন্ন কালচার। তুমি যদি দক্ষিণ ভারতে দেখো, সেখানকার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ পুরোপুরি আলাদা। আমাদের বাংলার সাথে তাও তো হিন্দির কিছুটা মিল আছে, তাও তো ওড়িয়ার কিছুটা মিল আছে, অসমিয়া ভাষার কিছু মিল আছে। কিন্তু তুমি যদি চলে যাও কন্নড়, তুমি যদি দেখো আজকে কঙ্কন ল্যাঙ্গুয়েজ, যেটা গোয়াতে আমরা বলি, তুমি যদি আজকে চলে যাও ফর এক্সাম্পল কর্ণাটক, যেখানে কন্নড় বলা হয়, মালায়ালাম, কেরালা, তামিলনাড়ুতে তামিল, ঠিক আছে, কোনো মিল তুমি পাবে না। তাহলে একটা এমন ডাইভার্সিফাইড দেশে ফ্র্যাটার্নিটি কিন্তু খুব ম্যাটার করে, যেখানে আলটিমেট মাথায় রাখতে হবে আমাদেরকে যে উই বিলংস ফ্রম এ সেম ফ্র্যাটার্নিটি। আমাদেরকে কিন্তু কমন ব্রাদারহুডকে প্রমোট করতে হবে অ্যামং অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ট্রান্সেন্ডিং রিলিজিয়াস, যেখানে বিভিন্ন রিলিজিয়াস রয়েছে, লিঙ্গুইস্টিক, যেখানে লিঙ্গুইস্টিক ডিফারেন্সেস রয়েছে, যেখানে রিজিওনাল ডাইভার্সিটি রয়েছে, সেকশনাল ডাইভার্সিটি রয়েছে, অ্যান্ড রিনাউন্স প্র্যাকটিস অফ ডেরোগেটরি টু দ্য ডিগনিটি অফ ওমেন। এবং মহিলাদের বিরুদ্ধে যদি খারাপ আচরণ কেউ করে থাকে, সেটাকে কিন্তু রিনাউন্স করতে হবে, সেটাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। কারণ মেয়েদেরকে রেসপেক্ট সেটা কিন্তু দিতে হবে আমাদেরকে, শুধু মেয়েদেরকে নয়, যে কোনো মানুষকে রেসপেক্ট দিতে হবে। এবং আমাদের কিন্তু, আমি বারবার একটা কথা বলি, যদি ফ্র্যাটার্নিটি ওয়ার্ডটার মানে বুঝতে চাও, তাহলে কিন্তু আমাদের দেশ বুঝতে হবে। আমাদের এই যে প্রিএমবেলের ভেতরে আমরা কেন বলি যে প্রিএমবেল ইজ নাথিং বাট দ্য ফিলোসফি অফ দিস কান্ট্রি। আমাদের দেশের যারা কনস্টিটিউশন, তারা কী কারণে সংবিধান তৈরি করেছিল, তাদের সংবিধানের পেছনে কাজটা কী ছিল, আমাদের দেশের যে ভাবনাটা সেটাকে তুলে ধরা, তাদের মাথার যে ভাবনাটা সেটাকে তুলে ধরা, সেটাই তো প্রিএমবেল। আলটিমেট প্রিএমবেল এই কারণেই ফ্র্যাটার্নিটি কথাটা বলা হয়েছে, কারণ আমাদের দেশে এত ডাইভার্সিটি, তার মধ্যেও যাতে আমরা এক হয়ে থাকতে পারি, সেইটার কথার জন্যই কিন্তু প্রিএমবেলে ফ্র্যাটার্নিটি শব্দটা ইউজ হয়েছে। এবং ফ্র্যাটার্নিটি একটা খুব ভালো এক্সাম্পল আমরা এই ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে দেখতে পাচ্ছি। নেক্সট দেখো, আমরা যদি বলি টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার। এই যে আমাদের বিভিন্ন হেরিটেজ, ঠিক আছে, ধরো আজকে যদি আমি হিন্দুদের ক্ষেত্রে বলি, বিভিন্ন হিন্দু মন্দির রয়েছে, সেগুলোকে প্রপার ভ্যালু দেয়া, সেগুলোকে প্রপার প্রোটেকশন দেয়া। আমাদের মুসলিমদের ক্ষেত্রে বড় বড় মসজিদ রয়েছে, আমাদের বড় বড় চার্চ রয়েছে, সেগুলোকে প্রপার প্রোটেক্ট দেয়া, রিলিজিয়াস কালচারটাকে প্রপারলি কনজার্ভ করে রাখা। এছাড়া আমাদের দেশের যে কালচার, সেটাকে ভ্যালু দেয়া, ঠিক আছে। আমরা যারা হিন্দু, আমরা যখন দিওয়ালি সেলিব্রেট করব, তখন বাকি ধর্মের মানুষরা সেটাকে সম্মান দেবে। আবার কেউ যখন ঈদ সেলিব্রেট করবে, তখন আমরা সেটাকে সম্মান দেব। কেউ যখন খ্রিশ্চানিটির ক্ষেত্রে কোনো ফেস্টিভ্যাল সেলিব্রেট করবে, সেটাকে আমরা সম্মান দেব। কারণ আমাদের দেশের কাজই হলো আমাদের যে রিচ কালচারাল হেরিটেজ, সেটাকে আমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে, ফিউচারকে দেখাতে হবে। দেখো, আমরা এইভাবে একই সাথে মন্দির মসজিদকে নিয়ে চলি, ঠিক আছে, এই ব্যাপারটাকে প্রমোট করা। টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট সেটাকে প্রোটেক্ট করা, ফরেস্ট, লেকস, রিভার্স, ওয়াইল্ড লাইফ, এগুলোকে প্রোটেক্ট করা। অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন ফর লিভিং ক্রিয়েচার্স, এবং লিভিং ক্রিয়েচার যেগুলো রয়েছে তাদেরকে, এই যে দুম করে আমরা দেখি কোথাও কুকুরকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, বিড়ালকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, না, আমাদেরকে যারা লিভিং ক্রিয়েচার আছে তাদের প্রতিও সহানুভূতিশীল হতে হবে। আমাদেরকে ফরেস্ট, লেক, রিভার এগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। দেখো, শুধু রাষ্ট্রের কাজ কিন্তু একটা ফরেস্টকে প্রোটেকশন দেওয়া নয়। একটা সাধারণ মানুষ, আমরা জানি একটা জঙ্গল যে আছে, যদি একটা এই জঙ্গল থাকে, তাহলে এই জঙ্গলের মেন জোনটাকে আমরা বলি কোর জোন, এখানে কেউ ঢুকতে পারে না, কিন্তু এই জায়গাটা সবাই যায়, এটাকে আমরা বলি বাফার জোন। তুমি যখন বাফার জোনে ঢুকছো, তখন তুমি একটা চিপসের প্যাকেট ফেলে দিলে, তুমি একটা খাবারের বটল ফেলে দিলে, তাহলে আলটিমেট কী করে আমরা প্রোটেক্ট করতে পারবো? এই বেসিক দায়িত্বটা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। আমরা যে জল নষ্ট করি, আমরা যে আমাদের নদীগুলোকে বিভিন্নভাবে দূষণ করি, তোমরা জানো গঙ্গা দূষণ, যমুনা দূষণ বর্তমানে আমাদের দেশের কিন্তু খুব ইম্পর্টেন্ট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেগুলোকে যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি, তাহলে অনেকটা কাজ কিন্তু সরকারের পক্ষেও সোজা হবে। এই ব্যাপারগুলো মেনটেন করা একটা বেসিক ইন্ডিয়ান হিসেবে আমাদেরকে মাথায় ধরতে হবে যে আমি একটা যদি নোংরা ফেলি, তাহলে নোংরা ফেলার জায়গায় আমি নোংরা ফেলবো, যেখানে গার্বেজ সেখানে আমি নোংরা ফেলবো, যে কোনো জায়গাতে আমি পানের পিক ফেলবো না। কারণ যদি আলটিমেট আমরা সেটা করি, আমরা আমাদের সমাজকেই দূষিত করছি। সেগুলো বেসিক একটু, মানে ফান্ডামেন্টাল ডিউটিস আর ভেরি বেসিক্স, মানে এগুলো সমস্ত মানুষের এমনিই মেনে চলা উচিত, এগুলো নিয়ে বলার কিছু নেই।
নেক্সট দেখো বলছে টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হলো এই সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম। দেখো সায়েন্টিফিক টেম্পার মানে কি, সায়েন্স তো আমরা সবাই পড়ি, কিন্তু এরপরেও আমরা কিন্তু বিজ্ঞান সচেতন নই, আমরা কিন্তু প্রপারলি বিজ্ঞান মনস্ক এখনও হতে পারিনি। এখনও যখন রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বিড়াল রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে পড়ছি। যখন দুটো শালিক যাচ্ছে আমরা প্রণাম করছি দুটো শালিককে দেখে, মানে আজকে দিন ভালো যাবে। একটা শালিককে দেখলে আমরা বলছি আমাদের দিন খারাপ যাবে। এর সাথে বিজ্ঞানের কি সম্পর্ক? বিড়ালের সাথে রাস্তা কাটার কি সম্পর্ক? কালো বাড়ির বিড়াল মানে হলো সে খুব খারাপ, খারাপ প্রদর্শন। কুকুর কাঁদছে মানে হলো এ বাবা তাহলে বোধহয় খারাপ কিছু হবে। তাহলে বুঝতে হবে শুধু সায়েন্স পড়লে হবে না, বিজ্ঞান মনস্কতা আমাদের নিয়ে আসতে হবে, আমাদেরকে সায়েন্টিফিক টেম্পার ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আমাদের মনে যেন বিভিন্ন প্রশ্ন আসে, যুক্তিভিত্তিক আমাদের হতে হবে, আমাদেরকে যুক্তিবাদী হতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিওর ভায়োলেন্স, আমরা মাঝে মাঝে বন্ধ হয় আমাদের দেশে, ধর্মঘট হয়, যখন আমাদের মনে হয় যে পলিসি সরকার একটা নিয়েছে, যে সরকারের পলিসি আমাদের মনের মতো হয়নি, ডেফিনেটলি আমরা অ্যাজিটেশন করতে পারি, আমাদের লিগাল রাইট আছে, আমরা আন্দোলন করতে পারি, ধর্মঘট পর্যন্ত করতে পারি। কিন্তু তার মানে এটা নয় যে ধর্মঘটের নামে আমি পাবলিক প্রপার্টি ভেঙে দেবো, আমি একটা বাস ভেঙে দিলাম, আমি একটা ট্রেন জ্বালিয়ে দিলাম। আলটিমেট সেগুলো তো মানুষের ট্যাক্সের টাকায় তৈরি জিনিস, এগুলো কিন্তু সরকারের টাকা নয়, এগুলো কিন্তু মানুষের ট্যাক্সের টাকা। তাই সেই পাবলিক প্রপার্টিকে সেফগার্ড করা, ভায়োলেন্স যাতে না হয় সেটাকে দেখা, ভায়োলেন্স না করেও তো আন্দোলন করা যায়, মহাত্মা গান্ধী আমাদেরকে সেটাই শিখিয়েছেন। তাই জন্যই আমাদের ইতিহাস জানা উচিত, তাই জন্যই আমাদের জাতীয় সংগ্রাম জানা উচিত, যে অহিংসভাবেও কিভাবে আন্দোলন করে দাবি ছিনিয়ে নিতে হয়। তাহলে সবসময় পাবলিক প্রপার্টি ভাঙার দরকার নেই, ভায়োলেন্স করার দরকার নেই, সেগুলোর কথাই ফান্ডামেন্টাল ডিউটিতে মনে করিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। এছাড়া দেখো যারা বলা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিউটি, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন অল স্ফিয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি so that the nation constantly rise to higher levels of endeavor and achievement। সবাইকে নিয়ে কাজ করতে হবে, একা একা সবসময় সাফল্য পাওয়া যাবে না, কালেকটিভ ওয়েতে কাজ করতে হবে, তাহলে হয়তো আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো, সেটার কথা বলা হয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমাদের 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে অ্যাড করা হয়েছে, তোমাদেরকে আমি অলরেডি বলেছি, সেখানে বাবা মায়ের কথা বলা হচ্ছে। বাবা মায়ের দায়িত্ব হলো তার বাচ্চাকে 6 থেকে 14 বছর বাচ্চাদেরকে এডুকেশান দেয়া। যদি বাবা মায়ের পক্ষে সম্ভব না হয়, বাবা মায়ের পক্ষে যদি পসিবল না হয়, তাহলে সেই ক্ষেত্রে লাস্ট বাট নট দ্য লিস্ট গভর্নমেন্ট ইনস্টিটিউশনসগুলো আছে, তারা বাচ্চাদেরকে ফ্রি অফ কস্ট এডুকেশান প্রোভাইড করবে। তাহলে টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশান by the parent, the guardian to his child or a ward between the age of 6 to 14 years। বাট যদি তাদের পক্ষে পসিবিলিটি না হয়, যদি তাদের পক্ষে সেটা সম্ভব না হয় ডিউ টু দ্য ইকোনমিক সার্কামস্টেন্সেস, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 21 এতে ওই একই অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে গভর্নমেন্ট 6 থেকে 14 বছর বাচ্চাদেরকে ফ্রিতে এডুকেশন দেবে, যেটা কিন্তু আমাদের দেশের ফান্ডামেন্টাল রাইটের ভেতরে অ্যাড করা হয়েছে, আর্টিকেল 21 এর ভেতরে অ্যাড করা হয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল ডিউটি আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা ইউনিয়ন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট স্টার্ট করব। সবাইকে ধন্যবাদ ভিএসিকে একাডেমির পক্ষ থেকে।